different way. And number 3 হচ্ছে different production systems of or practice of agroforestry. এই তিনটা চ্যাপ্টার শেষ করেছি। এখন আমরা নতুন একটা চ্যাপ্টার বা চ্যাপ্টার 4 এ আমরা এন্টার করতেছি। সেটা হচ্ছে দেখো agroforestry species selection and their compatibility. হ্যাঁ, তোমরা এটা দেখলেই বুঝতে পারবা যে this chapter deals with the agroforestry species, in particularly tree species. Sir, background of the slides are distracting. If you change the background color, it would be easier to. সমস্যা হচ্ছে স্যার ব্যাকগ্রাউন্ডটা সাদা বা এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে বেস্ট হয় আর কি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে বেটার হয় তাই না? Yes sir. চোখে লাগে। আমাদের ক্লাসটা রেকর্ড করলে স্যার ভালো হতো স্যার। স্যার গুগল ক্লাসরুমে আমাদের যেগুলো ফাইল আপলোড দেওয়া হয়েছিল ওগুলো যদি স্যার মানে একটু হোয়াইট সাদা ব্যাকগ্রাউন্ড হলে তোমাদের জন্য বেটার হয় তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা সরি, আমি আসলে আমার যেভাবে করা ছিল আমি সেভাবেই পেন্ট করেছি। আমি তো তোমাদের কাছে মাত্র শুনলাম। তাহলে এখানে আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে ইসের কালার চেঞ্জ করতে হবে, হোয়াইট চেঞ্জ করলে আমার প্রত্যেকটা স্লাইডের চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। এনিওয়ে, So now you run the class as it is now. So change it later on inshallah. ওকে ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। আমি পরেগুলো থেকে আমি চেঞ্জ করে নিব আর কি। আজকে তো আর এখন করতে গেলে ক্লাসের সময় নষ্ট হবে আমাদের আর কি। ঠিক আছে, আমি নেক্সট ক্লাস থেকে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা করে আমি এখানে কালারটা ফ্রন্টে কালারটা চেঞ্জ করে দিব। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ ফর ইনফরমেশন। আছে তোমাদের সমস্যাগুলো দেখাই তো আমাদের কাজ, তাই না? তোমাদের যেই প্রবলেমগুলো আসে বা যেটার অবস্থা হয় সেটাই আসলে বেটার। তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট, আমি খুব খুশি হয়েছিলাম, তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট সে বেশ কিছু দারুণ কিছু পরামর্শ দিয়েছিল, স্যার ক্লাসটা এভাবে আরো সুন্দর করা যায় আর কি। তো আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আসলে ক্লাসের টাইমটা খুব শর্ট আর একজনই টিচার হতে এখানে অত আমরা সব ইমপ্লিমেন্ট করতেও পারি না আর কি। এনিওয়ে, আর যে আমি যে গুগল ক্লাসরুম তৈরি করেছিলাম, দুই গ্রুপ থেকে দুইজন স্টুডেন্ট সবার প্রথম জয়েন করেছিল। আমি দুজনকে মেল করেছি। একজন হচ্ছে সিআরডি থেকে জয়েন করেছিল বাবলি, আর এআরবি থেকে জয়েন করেছিল ইউসুফ। হ্যাঁ, সবার আগে আমি যখন জাস্ট লিঙ্কটা সেন্ড করে বসে আছি দেখি তারা দুজন অ্যাকসেপ্ট করে জয়েন করে ক্লাসরুমে ঢুকেছে আর কি। সো দে আর দ্য ফার্স্ট in this two group, they are the leading student. আমি দুজনকে মেলও করেছি, ধন্যবাদ দিয়ে আর কি। এনিওয়ে, তো আসো আমরা এসে যাই। আমরা agroforestry species selection and their compatibility, this is our new chapter. তোমাদের তো খুব মুশকিল দেখতেছি। একবার কোথায় গেল? তিনটা না আমাদের? তোমরা যদি কেউ নিজে আনমিউট করে নাও তাহলে আবার কথা বলা শেষ করে আবার মুটে চলে যাও আর কি। ঠিক আছে, আমি সবাইকে আবার মুট অল করে দিচ্ছি। যদি কারোর কথা বলতে হয়, কথা বলতে হলে এখানে হ্যান্ড রেইজ করো, আর আনমিউট করে কেউ কথা বলো না আর কি। হ্যাঁ, তাহলে একটু ক্লাসে ধরো এখানে অ্যারাউন্ড 400 স্টুডেন্ট, তোমরা যদি এখানে এসে কথা বলো বা সাউন্ড হও তাহলে আসলে আলটিমেটলি খুব ডিস্টার্ব হয় আর কি আমার এখানে। হ্যাঁ, এনিওয়ে, আমরা আসো আমাদের কোর্সে ব্যাক করি, আমাদের লেকচার শিডিউলে ব্যাক করি। সেটা হচ্ছে যে we are discussing about the agroforestry species selection and their compatibility. দেখো, এই চ্যাপ্টারে আমরা তাহলে what do you learn from this chapter and what are the main theme of this chapter? It's very simple. It's very simple. এটা হচ্ছে যে আমরা যখন কোনো agroforestry প্র্যাকটিসটাকে ডিজাইন করি তখন ডিজাইনের একটা মেইন ফিচার্স থাকে যে টু সিলেক্ট দ্য স্পেসিস, ইন পার্টিকুলারলি ট্রি স্পেসিস। এই ট্রি স্পেসিসটা আমরা সিলেক্ট করব। তুমি তোমার ইচ্ছা মতন সিলেক্ট করলে হবে না, তোমার ইচ্ছা প্লাস আদার্স ফ্যাক্টর এইগুলাকে অ্যাকোমোডেটেড করে উই ওয়ান্ট টু চুজ দ্য বেস্ট ওয়ান ফর দ্য বেস্ট প্লেস or the best time, আমরা এটাকে চুজ করতে চাই। সেটার জন্য কিছু জেনারেল প্রিন্সিপালস আছে। উই হ্যাভ টু মেনটেন সাম জেনারেল প্রিন্সিপালস। এই প্রিন্সিপালস গুলো তুমি যদি মেনটেন করো তাহলে তোমার স্পেসিস সিলেকশনটা রাইট হবে। অ্যান্ড সেকেন্ড পার্ট আছে কম্প্যাটিবিলিটি। কম্প্যাটিবিলিটি সিলেকশনের সাথে ফ্যাক্টরের সাথে কম্প্যাটি হচ্ছে যে একটা জায়গায় তোমার ওই জেনারেল ক্যারেক্টারগুলো
কনসিডারেশন নেওয়ার পরে তুমি সেই জায়গার জন্য কোনগুলা উপযোগী বা কোনগুলা পারফেক্ট চয়েস সেটা হচ্ছে কম্প্যাটিবিলিটি। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে দ্য স্পেসিস শুড বি ইন দ্য ড্রাই বা ধরো রাজশাহী বা যশোর বা কুষ্টিয়া এই রিজনের যে গাছ যদি হয়ে থাকে, তাহলে আমরা চিন্তা করি যে একটু ডিপ রুটেড যে গাছগুলো একটু কম্পারেটিভলি ড্রাই সহ্য করতে পারে বা একটু স্লাইটলি অ্যাসিডিক, সেরকম গাছগুলোকে আমরা এখানে কম্পারেটিভলি হবে আর কি, আমরা দেখবো একটু পরে আর কি। সো দিস ইজ ভেরি ভাইটাল। তোমরা যখন কোনো একটা জায়গায় স্পেসিস সিলেকশন করতে যাবা তখন তোমাকে কিছু ফ্যাক্টর তোমাকে অবশ্যই তোমাকে কনসিডার করতে হবে। সেই ফ্যাক্টরগুলো কি আমরা আসলে সেটা দেখি। দিস আর দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। ব্যাকগ্রাউন্ড হচ্ছে তোমার স্পেসিস সিলেকশন করতে গেলে তোমাকে মার্কেটের কথা চিন্তা করতে হয়, তারপরে তার ইরাপিক ক্লাইমেট কথা চিন্তা করতে হয়, তারপরে যে ফার্মার চাষ করতেছে তার প্রিভিলেন্স কথা চিন্তা করতে হয়, অনেকগুলো জিনিস তোমাকে মাথায় আনতে হয়। দিস আর দ্য ব্যাকগ্রাউন্ড। আর আমরা যেটাকে সামারাইজ করতেছি যে এখানে 6 ফ্যাক্টর দেখো, যে এই 6টা ফ্যাক্টর যদি তুমি ইফ ইউ কনসিডার দিস 6 ফ্যাক্টর পারফেক্টলি, then you will able to choose the species properly. What are the factors? Factors গুলো দেখো, নাম্বার 1 বা নাম্বার এ সাইড ফ্যাক্টর। হ্যাঁ, সাইড ফ্যাক্টর। সাইড ফ্যাক্টর কি, যদি একটা জেনারেল একটা পারসেপশন মাথায় আসে, সাইড ফ্যাক্টরটা কি? ধরো তুমি একটা টেম্পারেট জোনে যেখানে বরফ পড়ে, ধরো এখন ফিনল্যান্ডে, তারপরে তোমার আইসল্যান্ডে বরফ পড়তেছে, ওখানে সাইডটা হচ্ছে টেম্পারেট জোন, সেখানে তোমাকে ওই ক্লাইমেটে বা ওই ইসের জন্য যেরকম গাছ সহ্য করতে পারে, যে গাছগুলো ওখানে হয় সেরকম গাছগুলো তোমাকে দিতে হবে। আবার তুমি বাংলাদেশে একটা ট্রপিক্যাল রিজন, ট্রপিক্যাল রিজনের জন্য ট্রপিক্যাল স্পেসিস যেটা বা সাবট্রপিক্যাল স্পেসিস, তোমাকে সেই গাছগুলো তোমাকে এখানে শুট করতে হবে আর কি। দিস আর দ্য সাইড ফ্যাক্টর, সাইটের সাথে চিন্তা করে তোমাকে করতে হবে। তারপরে দেখো নাম্বার 2, effect on annual crops. If your agroforestry system has some annual crops, then your species selection should be based on the annual crops. Annual crops এর কথা চিন্তা করে তোমাকে গাছ চুজ করতেই হবে। সে ফর এক্সাম্পল, তোমাকে যেটা এক্সাম্পল দিই দেখো, আমরা জানি যে আদা, হলুদ, কচু এগুলো হচ্ছে তোমার একটা শেড লাভিং ক্রপস, তাই না? আমরা খুব সরি, তোমরা যদি অ্যাগ্রোফরেস্ট্রি ট্যুরটা করে আসতে পারতা, আসলে করোনার প্রকোপটা আর 2 সপ্তাহ পরে আসলেই আমরা ট্যুরটা করে আসতে পারতাম, তাই না? আমাদের 21 তারিখে ছিল ট্যুরটা, আমাদের সদর দায়িত্ব সব বন্ধ হয়ে গেল আর কি। তো ট্যুরটা করে আসতে পারলে ওখানে আমাদের যে বেনিফিট গুলো হতো, এই তোমাদের যে, হ্যাঁ অর্পিতা কিছু বলবা? স্যার ক্লাসটা রেকর্ড হচ্ছে না, যদি রেকর্ড হতো আমাদের একটু সুবিধা হতো স্যার। ক্লাসটা রেকর্ড হচ্ছে না, তাই না? রেকর্ডিং করার জন্য আচ্ছা আচ্ছা, ইটস টু ইউ, ইট ডোন্ট ম্যাটার। আমি যেহেতু তোমাদেরকে সব স্লাইড গুলোও দিয়ে দিচ্ছি, সো তোমাদের রেকর্ডটা খুব জরুরি কিছু মনে হবে না আর কি, ঠিক আছে? জরুরি না হলেও তোমরা এখান থেকে তোমরা স্লাইড গুলো দেখে তুমি মনে করতে পারবা স্যার কি বলেছিল, বা স্লাইডের মধ্যে সবকিছু রয়েছে আর কি, ঠিক আছে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। ওকে, ওয়্যার উই আর, আমরা ছিলাম বি তে ছিলাম, ইফেক্ট অন অ্যানুয়াল ক্রপস। আমি তোমাদেরকে বলতেছিলাম যে যদি তুমি মধুপুর রিজনে তুমি যদি অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস গুলো তোমাদেরকে ট্যুরে আমি দেখাতে পারতাম, তাহলে তোমরা যদি দেখতে পারতাম যে সেখানে কিন্তু অ্যানুয়াল ক্রপস গুলা একটু ডিফারেন্ট। কেন? ওখানে ফার্মারদের মূল অবজেক্টিভ হিসাবে টু গ্রো দ্য ট্রি স্পেসিস। ওখানে ফার্মাররা কিন্তু বা মধুপুর বেল্টে যে ফরেস্ট ডিপার্টমেন্ট যে অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস গুলো করতে দেয়, সেগুলো হচ্ছে তোমার সবগুলো হচ্ছে ট্রি এমফ্যাসিস, ট্রি ফোকাস। দেয়ার মেইন কনসার্ন is to grow tree in that crop. তুমি ওখানে গাছ লাগাইলে কি লাগাইলে না, বা তোমার গাছ ক্রপ ওখানে হলো কি হলো না, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তো এরকম চয়েস হলে কিন্তু তোমার অ্যানুয়াল ক্রপস এর উপরে বেসিস করে তোমার কিছু করার নেই। এখানে হচ্ছে উল্টা মানে হচ্ছে কি, তোমার গাছের সাথে চিন্তা করে অ্যানুয়াল ক্রপস এখানে সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে? তার মানে ওখানে দেখবা যে শেড লাভিং ক্রপস গুলো ওখানে কিন্তু দেওয়া হয়েছে, যেমন আদা, হলুদ, কচু। These are the 3 very prominent shade loving crops in the Madhupur tract, because ফার্মার খুব ডেন্সলি ওখানে তোমার গাছ লাগায়, খুব ডেন্সলি ওরা গাছ লাগায়, এবং গাছের নিচে আসলে এই শেড লাভিং ক্রপ ছাড়া পাইনাপেল হয়, অন্য কিছু হতে গেলে খুব মুশকিল। তো আবার যদি অন দ্য কন্ট্রারি
যদি পক্ষান্তরে তোমরা দেখো যে অনেক সময় ফার্মাররা, যেমন আমি আমার রিজনে, আমার যেটা হোমস্টিক যশোর রিজনে আমি দেখেছি যে সেখানে তোমার আলে অনেক খেজুর গাছ থাকে, প্রচুর খেজুর গাছ থাকে। ফার্মাররা একটা খেজুর থেকে একটা অ্যামাউন্ট অফ একটা ইনকাম তারা সেখান থেকে পায় উইন্টারে, যার জন্য তারা খেজুর গাছ আল দিয়ে রাখে আর কি। তো তারা করে কি তোমার এই সবসময় এই অ্যানুয়াল ক্রপস যে চাষগুলো করবে তারা আর কি, সেটার উপরে চিন্তা করে তারা গাছগুলাকে সিলেক্ট করে। যেমন তারা ওই আলের গাছগুলাকেই শুধু চুজ করে, বা গাছগুলো যখন ক্রপ করে তখন হেভি প্রুনিং করে দেয়, ট্রেনিং করে দেয়। দে আর টু গ্রো অ্যানুয়াল ক্রপস দেয়ার, ইফ সাবসিকুয়েন্টলি able to grow some tree species, then they will grow the tree species there. Internally তারা, আমি দেখেছি যে ক্রপ প্ল্যান্টের আইল যে জায়গাটা আছে, আইলের মধ্যে দিয়ে তারা খেজুর গাছগুলো করে, এবং খেজুর গাছগুলো খুব লেস কম্পিটিটিভ উইথ দ্য অ্যানুয়াল ক্রপস, বিকজ দ্য রুট সিস্টেম খুব ডিপের দিকে চলে যায়, শ্যালো রুট সিস্টেম না। আর তারা ক্রপ যখন চাষ করে তখন গাছগুলোকে, ডালপালাগুলোকে সেটে প্রুনিং করে দেয়, যার জন্য অ্যানুয়াল ক্রপের সাথে কম্পিটিশন হয় আর কি। তো আমাদের উদ্দেশ্য ছিল কি, যদি কোনো অ্যাগ্রোফরেস্টে তোমার অ্যানুয়াল ক্রপস থাকে, তাহলে তোমাকে অবশ্যই ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যানুয়াল ক্রপস কথা চিন্তা করতে হবে, এবং তার সাথে তোমার চিন্তা করে তোমাকে গাছগুলো সেখানে আনতে হবে আর কি। হ্যাঁ, যেমন একটা রং চয়েস আমরা সাধারণত করে থাকি যে ইউক্যালিপটাস গাছ লাগাই দিই, তাই না? দেবতা দেখবে নর্থ বেঙ্গলে যাদের বাসা, এখন কমে গিয়েছে, আমি গত ক্লাসে বলতেছিলাম, এখন অনেক কমে গিয়েছে, আমি এখন আর দেখি না। আমি যখন নর্থ বেঙ্গলে যদি আমি গাড়ি নিয়ে যাই, তখন আমি দেখি যে প্রচুর ফার্মল্যান্ডের বা ক্রপল্যান্ডের চারপাশে বা আল দিয়ে প্রচুর ইউক্যালিপটাস গাছ লাগায় রেখেছে ফার্মাররা আর কি। হ্যাঁ, তো আমি গাড়ি নিজে পার্ক করে দাঁড়াই, আমি গাছগুলোকে দেখতাম বা দেখার চেষ্টা করি। সো these are the typically wrong choice. Why? Because farmer don't know about the harmful effect of eucalyptus tree. তারা শুধু ভিজিবল পার্টটাই দেখে, তারা আনভিজিবল বা লোয়ার পার্টে যেই বিলো গ্রাউন্ডে যে ইন্টারাকশন গুলো হয় সেগুলো তারা আসলে দেখতে পারে না, বা সেটা এগুলো জানে না আসলে। কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে ইউক্যালিপটাস ট্রি, একটা ইউক্যালিপটাস ট্রি অন্য যে কোনো একটা গাছের চেয়ে একটা থাম রুল হচ্ছে তোমার অন অ্যান অ্যাভারেজ দে ক্যান আপটেক 5 to 6 টাইম মোর ওয়াটার এবং নাইট্রোজেন ফার্টিলাইজার দেন দ্য আদার ট্রিজ। তার মানে তুমি যদি একটা জায়গায় অন্য কোনো গাছ লাগাও এবং ইউক্যালিপটাস গাছ লাগাও, তাহলে ইউক্যালিপটাস গাছ ওই সয়েল থেকে তোমার 5 to 6 টাইমস ওয়াটারটাকে আপটেক করে নিয়ে চলে যাবে, এবং নাইট্রোজেন, পার্টিকুলার নাইট্রোজেন ফার্টিলাইজারটাকেও তারা ওখান থেকে সিভিয়ারলি আপটেক করে নিয়ে যাবে। আলটিমেটলি সে তার গ্রোথটা, তার ভলিউমটা আপ করতেছে, কিন্তু সে সয়েলটাকে সে পুয়ার করে দিচ্ছে আর কি। ফার্মার ডোন্ট নো দ্যাট, নাও দ্য ফার্মার আর রিয়েলাইজ। সো এরকম কোনো চয়েস তোমাদেরকে করা যাবে, ক্রপস আছে যেখানে গাছগুলোকে হার্মফুল, সেরকম ভাবে করা যাবে না। আমরা আরো ডিটেলস দেখবো এর ভিতরে যে। তারপর পারপাস অফ প্লান্টেশন, অবশ্যই হোয়াট ইজ দ্য পারপাস অফ প্লান্টেশন। তোমাদের প্লান্টেশনের পারপাস যদি হয় প্লান্টেশন, যেমন তুমি যদি রাজশাহী রিজনে বা তুমি নওগাঁতে যে দেখো যে ফার্মাররা এখন ক্রপল্যান্ডের মধ্যে গাছ লাগাচ্ছে, কি গাছ লাগাচ্ছে? ম্যাঙ্গো। হোয়াটস দেয়ার পারপাস? টু প্রডিউস দ্য ম্যাঙ্গো। তোমাকে সেখানে অবশ্যই তাহলে ওই রকম ফ্রুট যদি ইল্ডিং হয়, তাহলে ফ্রুট চয়েস তোমাকে নিতে হবে। তারপর তোমার যদি কোনো জায়গায় ফডারের চয়েস হয়, তাহলে সেই ফডার অফ চয়েস নিতে হবে তোমাকে। দিস আর দিস থিংস। ওকে, নাম্বার ডি, অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম। তুমি একটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম করতেছো, পার্টিকুলারলি অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম করতেছো, তাহলে সেই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমটাকে তোমাকে বুঝে সেই তুমি একটা পার্টিকুলার তোমাকে বলে দেওয়া হলো, ধরো তুমি একটা গভর্নমেন্ট একটা কি বলা যায়, তুমি একটা এগ্রিকালচার অফিসার, তুমি একটা এগ্রিকালচার অফিসার, তোমাকে উপর থেকে ডিএই থেকে বলে দিল যে তুমি এই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমটা তোমার এলাকায় করো। সে ফর এক্সাম্পল তুমি যদি ময়মনসিংহের একজন এগ্রিকালচার অফিসার হও, তাহলে তোমাকে উপর থেকে ঢাকা হেড অফিস থেকে বলে দিলো, ওকে ইউ হ্যাভ টু বিল্ড সাম দিস অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম অর দিস অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস ইন ইউর রিজন। উই উইল আমরা এটাকে দেখতে আসবো, বা আমরা এটাকে পরিদর্শন করতে আসবো সামনের ইয়ারে। তখন তোমাকে যদি পার্টিকুলার অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম তোমাকে করে দেয় বা বলে দেয়, তাহলে তোমাকে সেই স্পেসিস গুলা তো ওই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমের চিন্তা করেই তোমাকে করতে হবে আর কি। নাও নাম্বার ই, marketability of produce. Obviously this is a very important factor, because তুমি যদি কোনো একটা জায়গায় ধরো, সে ফর এক্সাম্পল তোমাকে একটা এক্সাম্পল দেবো যে তুমি যে গাছটা তুমি লাগাচ্ছ, সেই গাছটার যে আউটপুট আছে, সেই আউটপুটটা ইট ডোন্ট হ্যাভ এনি মার্কেটেবিলিটি ইন দ্য স্পেসিফিক এরিয়া। সেই গাছগুলার সেই মার্কেটেবিলিটি সেখানে নাই, তাহলে তোমার হবে কি, ফার্মাররা লুজার হবে, বা যে প্রডিউসার সে লুজার হবে। সে ফর এক্সাম্পল আপনাকে এক্সাম্পল দিচ্ছিলাম, দেখো মধুপুরের আশপাশে, আমি যেহেতু মধুপুরে আমার রিসার্চটা করি আসলে বেসিক্যালি, যার জন্য তোমাদেরকে মধুপুরের এক্সাম্পল গুলাকেই দেওয়ার চেষ্টা করি। আমি আমার
আমার রিসার্চ ক্যারিয়ারের সেই 2009 থেকে তোমার এই পর্যন্ত তোমার যত রিসার্চ বা যত জিনিস করেছি তার মেজর পার্ট রয়ে গেছে মধুপুর শাল ফরেস্ট বেস বা মধুপুর শাল ফরেস্ট কেন্দ্রিক, যার জন্য তোমাদেরকে সব এক্সাম্পল গুলো মধুপুর বেস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। ধরো সে ফর এক্সাম্পল তোমাদের আমি একটা জাস্ট 1 মিনিট, একটু 1 মিনিট পজ দাও আর কি। আমি হ্যাঁ, সরি ফর দ্যাট। হ্যাঁ, একটা পার্টিকুলার কারণে আমার উঠতে হয়েছিল। আমার দেখবা যে ব্যান্ডউইথটা লো হয়ে গেছে, দরজাটা লক করা বলে লো হয়ে গেছে, জাস্ট একটু ওপেন করে দিয়েছি। এনিওয়ে, আমরা কোথায় ছিলাম? মার্কেট এবিলিটি অফ প্রোডিউস। তোমাদেরকে আমি বলতেছিলাম যে মধুপুরের আমি এক্সাম্পল কেন দিই, বিকজ আমি সেই 2009-10 সাল থেকে আমি বিদেশে যখন রিসার্চ করতেছি, আমি চেষ্টা করি যে আমার রিসার্চের একটা পার্ট বা রিসার্চের একটা মেজর ফিল্ড বাংলাদেশে রাখার জন্য, এবং এই রাখতে যেয়ে আমি মধুপুর শাল ফরেস্টটাকে সবসময় চুজ করি বিকজ ইটস ভেরি ক্লোজ টু মাই ইউনিভার্সিটি থেকে কাছে, এবং আমার জন্য ইজি হয় যে মধুপুরে যাওয়া আসা থাকা ইজি হয় আমার জন্য। আর আমি এই জায়গাটা ফার্মারদের সাথে অনেক পপুলার হয়ে গেছি, বা ফার্মাররাও আমাকে চেনে, যার জন্য আমার রিসার্চের কাজগুলো ইজি হয় আর কি। তো আমরা তোমাকে বলতেছিলাম যে মধুপুরে তুমি যদি মধুপুর শাল ফরেস্টের আশপাশে যে ফার্মাররা থাকে তাদের কিন্তু জ্বালানি কাটার জন্য তারা কিন্তু মোরাললেস, তুমি যত ভাবেই বলো না কেন, তারা কিন্তু ওই শাল ফরেস্টের থেকে তারা জ্বালানি কাঠ তারা নিয়ে আসে, বা জ্বালানি কাঠ তারা ওখান থেকে নিয়ে আসে, ওখান থেকে ডালপালা কেটে তার গরু ছাগলের জন্য খাবার দাবার নিয়ে আসে। হ্যাঁ, গতকালকে আমাকে, সরি ফর ইন্টারাপশন, আমাকে কয়েকটা ফার্মার, মধুপুরের ফার্মার আমাকে ফোন দিয়েছিল। দে আর ফেসিং এ নিউ টাইপ অফ পেস্ট। অবাক হওয়া শুনলে তোমরা, কি পেস্ট জানো? মধুপুরের ফার্মাররা খুব অদ্ভুত একটা পেস্টের অ্যাট্রাক্টে তারা পড়েছে, সেটা হচ্ছে শামুক, স্নেইল। ও, তোমরা জানো দেখি শামুকের আক্রমণে পড়েছে। তোমরা কিভাবে জানো? আপনি বলেছিলেন গত ক্লাসে। আপনি স্যার গত ক্লাসে বলেছিলেন। আচ্ছা, আপনি বলেছিলেন গত ক্লাসে। রাইট, শামুকের আক্রমণে পড়েছে। তো এই জায়গার ফার্মাররা যদি কোনো সমস্যায় পড়ে বা কিছুতে অ্যাটাকে পড়ে, দে আর ট্রাই টু কন্ট্যাক্ট উইথ মি। তো এই জায়গার ফার্মাররা আসলে মূলত তাদের যে হোমস্টেতে যে গাছপালাগুলো তারা লাগায়, বা এই রিজনে তুমি যদি কোনো অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস করতে চাও, তুমি যদি অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিসকে ফুয়েল ইল্ডিং ট্রি দিয়ে করো তোমার এখানে, তাহলে হয় কি, এই জায়গায় ফুয়েলের ডিমান্ডটা আসলে কম, প্রাইসটা আসলে কম, বিকজ ফার্মার হ্যাভ দ্য হিউজ অ্যাবিলিটি টু গো টু দ্য ফরেস্ট illegally and they collect the firewood easily, and they do so from the since time immemorial. তারা দীর্ঘদিন ধরে এই কাজগুলো তারা করে আসতেছে। সো এই জায়গাগুলোতে তোমার মার্কেটের প্রোডাক্টস যদি তোমার যদি মার্কেট ফেসিলিটি যদি না, তাহলে সেই জায়গায় সেই স্পেসিসগুলো তোমাকে চুজ করা যাবে না। হ্যাঁ, তোমার একটা জায়গায় প্রচুর পরিমাণে ফডার আছে, আর তুমি যদি কমার্শিয়ালি তোমার অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিসটা ফডার দিয়ে করো, তাহলে ফডারের ওখানে মার্কেটেবিলিটি নাই, তা তুমি এখানে লুজার হচ্ছ। সো ইউ হ্যাভ টু থিঙ্ক also the marketability of the products which produce from your agroforestry practices. Now the last one, effect on site. দেখো নাম্বার এ এবং নাম্বার এ, দেখো তো একটু খেয়াল করি, দুইটা আমরা পার্থক্য করতে পারো কিনা তোমরা? দুইটা একই জিনিস না, কিন্তু দুইটা একই জিনিস হলে তো নিশ্চয়ই দুইটা নাম্বারিং হতো না, তাই না? হ্যাঁ, তোমরা একটু দেখো তো, নাম্বার এ আছে সাইট ফ্যাক্টর, আর নাম্বার এফ এ কি আছে? ইফেক্ট অন সাইট। হ্যাঁ, সাইড ফ্যাক্টর তো বুঝেছো তাই না? আমি তো জি স্যার, দুটোর মধ্যে তফাৎ আছে। হ্যাঁ, বলো দেখি কি তফাৎ আছে। স্যার ইফেক্ট ওটা সাইড ফ্যাক্টরসটা, সাইডটা কি রকম, ওয়েদারটা কি রকম, সিচুয়েশন বুঝে আমাকে ওখানে মানে ট্রি স্পেসিস সিলেক্ট করতে হবে। আর ইফেক্টটা হচ্ছে আমি অন্য বিষয়গুলো কনসিডার করে ট্রি স্পেসিস সিলেক্ট করলাম, এরপরে পরিবেশের উপর কি প্রভাব পড়লো। না, তুমি তো করেই ফেলছো সিলেকশন, তারপরে তো তোমাকে আর সুযোগ নাই। একটু আরেকটু ডিপ চিন্তা করো আর কি। তুমি তো স্পেস সিলেকশন যখন তুমি করেই ফেলছো, পরিবেশের উপর প্রভাব পড়লো, তখন তো তোমাকে আর সিলেকশন হয়ে গেল, তাই না? পরিবেশের পরে কিন্তু আগে চিন্তা করতে হবে তোমাকে এই জিনিসগুলো। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তোমার যে তুমি সিলেকশন করতেছো হোয়েন,
ডিজাইনিং এন্ড প্ল্যানিং অফ অ্যাগ্রোফরেস্ট্রি। তুমি যখন প্ল্যানিং করে ফেলতেছো, করার আগে তোমাকে এই জিনিসগুলো কনসিডার করে প্ল্যানিং করতে হবে। আরেকজন বলো দেখি। আমি এই যে সকাল থেকে ক্লাস নিচ্ছি, খুব টায়ার্ড হয়ে গেছি, বলো দেখি তোমরা কি ধরতে পারো কিনা, বলো একজন আনমিউট করে কথা বলো আর কি। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্যটা কি বলো? স্যার একটা স্পিসিসের উপরে সাইজের প্রভাব আর আরেকটা হচ্ছে হ্যাঁ। পরিবেশের উপর, মানে ভাইস ভার্সা আর কি, মানে দুইটা। তো সেটা কেমন একটা মানে এক্সাম্পল গাছের দেবো উপর দেখি আমাকে। পরিবেশের প্রভাব, হ্যাঁ, আর আহ, পরিবেশের উপর গাছের প্রভাব আর গাছের উপর পরিবেশের প্রভাব, এই ধরনের আর কি, ভাইস ভার্সা এ আর দেখি একজনকে একটা এক্সাম্পল দে। আমি খুব পছন্দ করি এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। আমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারো কিনা দেখি, বোঝাতে পারো কিনা দেখি। মানে স্যার চিন্তা করে। এরকম এরকম ট্রি সিলেক্ট করলাম যেটার জন্য ওই পরিবেশের উপর মানে পরিবেশটাকে হয় প্রোটেক্ট করছে, মানে সয়েল ইরোশন প্রোটেক্ট করছে, মানে সয়েল ইরোশন প্রোন যদি কোনো এরিয়া হয় সেখানে এরকম একটা আমি মানে ডিপ রুটেড প্লান্ট মানে ট্রি সিলেক্ট করলাম যেটা হচ্ছে ওই ইরোশনকে প্রোটেক্ট করবে। বা ওই যে আচ্ছা। কি বলবো, মানে স্যার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে হয়তো ওই যে একটু এয়ার পলিউশন মানে এয়ারটাকে ফ্রেশ করে এই টাইপ যদি কোনো প্ল্যান্ট থাকে সেরকম প্ল্যান্ট এরকম হতো মনে হচ্ছে স্যার। আচ্ছা, ইউক্যালিপটাস দিয়ে যদি চিন্তা করি তাহলে সাইড হ্যাঁ, ফ্যাক্টরস বলো। হচ্ছে যে এমন একটা জায়গা চিন্তা করব যেখানে আমাদের ইউক্যালিপটাসটা হবে কিনা, এটা হচ্ছে সাইড আচ্ছা। ফ্যাক্টর। আর আচ্ছা। যদি বলি যে ইফেক্ট আর অন যদি সাইড, একটা তাহলে পরিবেশের ক্ষতি করবে ইউক্যালিপটাস সেটা- ব্যবহার করার পরে যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে ইফেক্ট অন সাইড। হ্যাঁ, স্যার এরকম হতে পারে আমি ওই সাইড ঠিক আছে, ডিপেন্ড তোমরা করে ধরতে এরকম পেরেছো more or ট্রি less? দিলাম, হ্যাঁ, বলো। ওই যে এরকম কোন ট্রি যেটাতে হ্যাঁ। স্যার মানে হিউজ ফলিয়াজ হয় এবং সহজে পাতা পড়ে যায়, তারপর ডিকম্পোজড হয়ে হিউমাস হবে, সয়েলকে ইমপ্রুভ করতেছে এই টাইপ। স্যার আপনি যে উদাহরণটা দিলেন যে স্যার যশোরের আশেপাশের এরিয়াতে আমরা হচ্ছে যে খেজুর গাছ লাগাই, ইনকেস আমরা যদি ওখানে কোন হচ্ছে আপনার যেগুলো হচ্ছে পাতা ঝরে আর কি এই গাছ লাগাই, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা সাইড ইফেক্ট তৈরি হবে ধানের জমিতে। গুড, ভেরি গুড। মোর অর লেস তোমরা আসতে পারছো, ধরতে পারতেছো। আমি আরেকটু সুন্দর করে দিই তোমাকে। দেখো, সাইড ফ্যাক্টরটা হচ্ছে যে ওয়েল তোমরা থিঙ্কিং করতে পারছো, সেটাই আসলে আমার কাছে ভালো লাগছে। আর সবসময় মনে রাখবা যে একটা জিনিস পড়ে সবসময় তোমার ভিতরে তোমার ভিতরে ব্রেন স্টর্মিং করলো কিনা, তোমার ইনফরমেশনটা তোমার ভিতরে কিনা, সেটাই হচ্ছে তোমার লার্নিং। হ্যাঁ, আর যদি ভিতরে না ঢোকে তাহলে এই লার্নিংটা তোমার থাকবে না, এই লার্নিংটা চলে যাবে আর কি। ঠিক আছে? এনিওয়ে, আমি দেখো তোমাদের একটা এক্সাম্পল দিই। সাইড ফ্যাক্টর আমি বলেছিলাম যে ইংল্যান্ডে বা নরওয়েতে তুমি একটা যখন গাছ লাগাবা তখন তোমাকে ওই টেম্পারেচার বা তোমার ওখানে ইয়ে করে তোমাকে গাছ লাগাইতে হবে, তাই না? এখন তুমি তোমার হোমস্টেড আছে, তোমার হোমস্টেড আর কি, হোমস্টেড অ্যাগ্রোফরেস্ট্রি। তখন হোমস্টেডে গাছ লাগাবা তখন তোমাকে ওই হোমস্টেডের চিন্তা করে তোমাকে কিন্তু ডিজাইন করতে হবে, তাই না? তুমি যখন রোড সাইড লাগাবা তখন তো তোমাকে ফ্যাক্টর করে তোমাকে চিন্তা করতে হবে, তাই না? সাইটটাকে তোমাকে চিন্তা করে করতে হবে না? ক্লাইমেটের সাথে তোমাকে সাইটও তো চিন্তা করতে হবে যে তুমি ওই সাইটটাকে ইমপ্রুভ করবে, প্লাস তোমার সাইটটা কি, ইয়োর সাইট ইজ রোড সাইড, সো ইউ হ্যাভ টু থিঙ্ক তোমাকে রোড সাইড ওই সাইটের ইফেক্টের জন্য তোমাকে গাছ নিয়ে আসতে হবে এখানে আর কি। ঠিক আছে? এখন হোম এস্টেট তোমার, ইউ হ্যাভ টু ডিজাইন অ্যাগ্রোফরেস্ট্রি ফর ইয়োর হোম এস্টেট, সো দ্য থিং ইজ বিট ডিফারেন্স। হ্যাঁ, তো এরকম করে চিন্তা করলে দেখবা যে ইজি হয়ে গেছে আর কি। ইয়োর থিঙ্কিং ইজ কারেক্ট, আমি তোমাকে একটু অ্যাডিশন করে দিলাম আর কি। ওকে, নাও সাইড ফ্যাক্টর। এখন দেখো সাইড ফ্যাক্টর নাম্বার 1 যে ফ্যাক্টরটা ছিল, আমার ইন্টারনেট কানেকশনটা তো মাঝে মাঝে তোমাদের আনস্টেবল হচ্ছে আর কি। দেখো, আমি জানি না তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এনিওয়ে, সাইড ফ্যাক্টরটা হচ্ছে তোমার ইট ইনক্লুডস, দেখো, ক্লাইমেটিক ফ্যাক্টর। অবভিয়াসলি তোমাকে একটা টেম্পারেট রিজন এবং একটা ট্রপিক্যাল রিজন, প্লাস এখানে সোলার রেডিয়েশনটা কেমন হচ্ছে, মুভমেন্টটা কেমন হচ্ছে, রেইনফলটা কেমন হয়। যেমন সে ফর এক্সাম্পল আমাদের দেশের মধ্যেই তুমি যদি হিল ফরেস্টে বা চিটাগাংয়ে তুমি যে গাছগুলোকে লাগাবা, টিপিক্যালি দে আর ব্রড লিভ এবং তোমার এভারগ্রিন স্পিসিস হবে। আবার তুমি শাল ফরেস্টে যখন লাগাবা তোমার এখানে ডেসিডুয়াস বা এখানে একটু তোমার বৃষ্টিপাত কম সহ্য করতে এরকম গাছ তোমাকে এখানে লাগাইতে হবে আর কি। সো দিস আর দ্য ক্লাইমেটিক ফ্যাক্টর। সয়েল ফ্যাক্টর, সাইডের মধ্যে কি কি আছে? সয়েল আছে, অবশ্যই সয়েল ইটস এ বিগ ফ্যাক্টর। কারণ তোমরা যদি দেখো যে সয়েলের পিএইচ একটা বড় ডিটারমিনেন্ট ফ্যাক্টর। সয়েলে যেখানে অ্যাসিডিক সয়েল সেখানে এক ধরনের গাছ হয়, সয়েল যেখানে স্যালাইন সয়েল সেখানে এক ধরনের গাছ হয়, যেখানে অ্যালকালাইন সয়েল সেখানে এক ধরনের গাছ হয়।
তারপর সয়েলের যেখানে ফার্টিলিটি খুব হাই সেখানে মোরালের সব গাছই গুলো হয়, যেখানে ফার্টিলিটি খুব লো, যেমন আমি তোমাকে এক্সাম্পল দিয়েছিলাম যে তোমার আমরা জানি যে স্যান্ডুন সয়েলে বা স্যান্ডি সয়েলে, সে ফর এক্সাম্পল আমাদের যে শেল্টার বেডস আমরা করেছি কক্সবাজারে, সেই জায়গার যে সয়েলের যে অবস্থা সেখানে সব গাছ তোমার ওখানে হয় না। আমি ইচ্ছা করলে তুমি সেখানে পারবে না দিতে, তোমাকে সেখানে ঝাউ গাছ বা যে ধরনের গাছ স্যান্ডি সয়েলকে বা স্যান্ডুন সয়েলকে তোমার প্রেফারেবল করে সেই ধরনের গাছ তোমাকে নিতে হবে। তারপরে ফিজিওগ্রাফিক বা টপোগ্রাফিক ফ্যাক্টর, স্লোপ এলিভেশন, হ্যাঁ স্লোপ এলিভেশন সেটা একটা বড় ফ্যাক্টর এখানে থাকে। যেমন তুমি যদি একটা টপ হিলের দিকে যাও, অনেক উঁচু বা টপ হিলে সে ধরনের গাছ হবে। হ্যাঁ জান্নাতুল ফেরদৌস কিছু বলবা? স্যার প্যান ফরমেশন জিনিসটা কি? আচ্ছা আচ্ছা, প্যান ফরমেশন, ওকে সরি আমি ভুলে গিয়েছি এটা বলতে। প্যান হচ্ছে যে প্লাউ প্যান যেটাকে বলে, আসলে এটা প্লাউ প্যান, হ্যাঁ, প্লাউটা কই গেল জানি না, প্যান কি প্যানও বলে অনেকে সংক্ষেপে আর কি। প্লাউ প্যানটা হচ্ছে তোমরা যদি হ্যাঁ তোমরা শুনেছো বাট আর একটু শোনো আর কি, যেহেতু জান্নাতুল ফেরদৌস ক্লেম করে, সেটা হচ্ছে যে তোমরা দেখবা যে আমরা যখন দিয়ে যখন একটা জায়গায় একটা জমিকে চাষ করি, কন্টিনিউয়াস ক্রপ করতে থাকি, এটা বাংলাদেশে মোরাললেস অনেক জায়গাতে হয় আর কি। লাঙ্গলের যে ফালার ডেপ কতটুকু, 45 to 50 সেন্টিমিটার ধরো হলো। তো এই সয়েলটা, উপরের সয়েলটা তোমার সবসময় টার্ন ওভার আছে, বাট ওই যে 50 সেন্টিমিটার বরাবর যে সয়েল হচ্ছে না, ওই জায়গাটা হার্ড লেয়ার তৈরি হয়ে যায়, একটা ব্যারিয়ার হয়ে যায় এখানে। ধরো ব্যারিয়ার অ্যাপ্রোচ আমরা একদম দেখবো আর কি। উপরে টপ সয়েলটা একটু লুজ আছে, বাট নিচে একটা হার্ড শক্ত লেয়ার হয়ে গেছে। এখান থেকে গাছের রুট নিচে উপরে যেতে পারে না, তারপর নিউট্রিয়েন্টটা রিসাইক্লিং হতে পারে না। নিউট্রিয়েন্ট রিসাইক্লিংটা কি? নিউট্রিয়েন্ট রিসাইক্লিংটা খুব ইজি একটা প্রসেস। তোমার নিচের থেকে যে আনঅ্যাভেলেবল নিউট্রিয়েন্ট গুলো আছে সেগুলো গাছ তার রুট মাধ্যমে উপরের দিকে নিয়ে আসে, তার গ্রোথ ডেভেলপমেন্ট হয়, তারপর তার লিটার ফল হয়, সেটা আবার টপ সয়েলের দিকে দিয়ে দেয় আর কি, বা এবং টপ সয়েলে সেটা পায়। এই যে একটা প্রসেস, বা নিচের থেকে ওয়াটার নিয়ে এসে তার গ্রোথ ডেভেলপমেন্ট করে, আবার যে কন্টিনিউয়াস যে প্রসেস, হ্যাঁ এই প্রসেসটা হচ্ছে তোমার নিউট্রিয়েন্ট রিসাইক্লিং বলি। এটা অদুস স্যার বা কামরুল তোমাদেরকে ডিটেলস পড়াবে তখন শিখেও। তো ওই এটা হচ্ছে প্লাউ প্যান, আর কিছু না। ওই বরাবর যদি ওই 45 সেন্টিমিটার তুমি চাষাবাদ করো, ওই জায়গাটা একটা হার্ড লেয়ার তৈরি হয়, ওটাকে আমরা বলি প্লাউ প্যান। তো যদি কোনো সয়েলে ওরকম প্লাউ প্যান আছে, তাহলে তোমাকে সেরকম গাছ তোমাকে ওখানে দিতে হবে, বা সেরকম যে গাছগুলো ডিপ রুটেড সিস্টেম বা শক্ত ওরকম গাছ তোমাকে চয়েস করতে হবে। দিস ইজ দ্য প্লাউ প্যান। ফিজিওগ্রাফিক টপোগ্রাফিক ফ্যাক্টর, স্লোপ, স্টিপ, এলিভেশন, গ্রেডিয়েন্ট। তোমাদের এই স্লোপ, স্টিপ, এলিভেশন নিয়ে ছোট একটু গল্প বলি। Anyway, we have some time. Do you interested to take a story? তোমরা তোমাদেরকে ছোট্ট একটা সেটা হচ্ছে যে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, তো আমি গাড়ি নিয়ে প্রায়, আমার খুব বড় একটা নেশা হচ্ছে গাড়ি ড্রাইভ করা। আমি আমার গাড়ি নিজে চালাই, আমি কখনো গাড়ি ড্রাইভার থাকলেও ড্রাইভারের পাশে বসে রাখি, আমি নিজে ড্রাইভ করি আর কি। আমি যখন গাড়িতে থাকি আই শুড বি ড্রাইভ, দিস ইজ মাই প্যাশন। তো আমি করতাম কি, জাপানে আমার গাড়ি নিয়ে আমি মাঝে মাঝে ড্রাইভে চলে যেতাম, এবং কয়েকটা জায়গা আমি খুব চুজ করতাম। সেটা হচ্ছে যে উঁচু পাহাড়, তুমি ড্রাইভ করে চলে গেলেই তুমি মেঘের উপরে চলে যেতে পারবা, এরকম কিছু জায়গা আমার আইল্যান্ডে ছিল। তো মাঝে মাঝে আমি চলে যেতাম ওখানে। তো প্রথমবার যখন আমি খুব অবাক হই, প্রথমবার যখন আমার কোর্সের সাথে আমি রিসার্চের কাজে যাই, ওরকম একটা জায়গায় কাজে যাচ্ছিলাম, আমরা একটা সোশ্যাল রিসার্চে যাচ্ছিলাম। তো ইয়েগুলো তোমার জাপানে এবং নেদারল্যান্ডসে বা জার্মানিতে এখানে প্রচুর বৃষ্টিপাত হয় থ্রুআউট দ্য হোল ইয়ার, এখানে সারা বছরই বৃষ্টিপাত হয়। তো তখন খুব বৃষ্টি হচ্ছিল, আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছি তখন খুব বৃষ্টি হচ্ছিল। তো আমি প্রফেসরের সাথে কথা বলতে বলতে হঠাৎ দেখি বৃষ্টি থেমে গেছে। আমি তো খুব খুশি, যাক বৃষ্টি থেমে গেছে, এখন ইজিলি নামা যাবে। তো দেখলাম যে না, আমি ভুল, বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা বৃষ্টির উপরে চলে গিয়েছি গাড়ি নিয়ে। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমার এখনো মনে পড়ে এটা, যে আমি ভীষণ খুশি যে বৃষ্টির কাপড় চোপড় নাই, ওরা তো ভিজে টিজে অভ্যস্ত, ভিজলে খারাপ লাগে। তো এখন এই ভিজে যেতে হবে ফার্মারদের কাছে। তো যাক বৃষ্টিটা থেমে গেছে, যাক খুব মনে খুব খুশি হলাম। কিন্তু আমি যে তাকিয়ে দেখলাম ডান পাশে, আমরা হচ্ছে আউট অফ রেইন, বা আমরা রেইনের উপরে চলে গেছি। এরকম পাহাড় ওদের এখানে আছে প্রচুর। হ্যাঁ, তোমাদের সাথে যখন যদি কোনো লাইভ ক্লাসে আমার সুযোগ হয়, আমি তোমাদেরকে একটা ছবি দেখাবো, দেখবা যে তো এরকম প্রায় আমি যেতাম, যে তোমার গাড়ি ড্রাইভ করতে করতে এলিভেশন এত স্টিপ আপ হয়ে যেত যে ওই জায়গা আমরা আউট অফ মেঘ বা বৃষ্টি তার উপরে চলে যেতাম আর কি। তো এখন ওই উপরে যে ধরনের গাছ তোমার চুজ হবে, অবশ্যই তার এই পাহাড়ের পাদদেশে বা তার স্লোপে সেই রকম গাছ তোমাকে চুজ করা যাবে না। সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ফিজিওগ্রাফিক টপোগ্রাফি অ্যাজ ওয়েল। নাও বায়োটিক ফ্যাক্টর,
ভেজিটেটিভ কাভার কেমন আছে, এখানে এনিম্যাল পেস্টের অ্যাটাক কেমন আছে, ডিজিজ গুলো কেমন আছে। তুমি একটা জায়গায় প্রচুর পরিমাণে ডিজিজ হয়, এখানে প্রচুর পরিমাণে এনিম্যাল গ্রেজিং হয়, তো সেই জায়গায় তোমাকে সেই ধরনের গাছ তোমাকে লাগাইতে হবে, সেই চিন্তা তোমাকে করতে হবে। তারপরে ক্যাটাস্ট্রফিক ক্লাইমেটিক ইভেন্ট, সেভার এক্সাম্পল যে জায়গাটা ড্রটপূর্ণ, প্রচুর তোমার খরা হয় বা ফ্লাড হয়, যেমন আমাদের সিরাজগঞ্জের নিচের এলাকাগুলো 25 বছর তোমার ফ্লাড হয়। ইউনিভার্সিটির যে ওই নদীর ওই পাল, ওখানে প্রতি বছর তোমার ওখানে ফ্লাড হয়ে ভেসে যায়। তো আমরা ওখানে যে ধরনের গাছ ওখানে সিলেক্ট করি এখন আর কি, যে গাছগুলো যাতে মাসের 20 দিন বা 1 মাস ওয়াটার স্ট্যাগনেন্ট হলেও সার্ভাইভ করতে পারে, আমরা সেই গাছ দিয়ে ওখানে অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস গুলো করতেছি। ক্রপ টিকতে পারে না, কিন্তু আমরা গাছগুলো যখন এরকম গাছ সিলেক্ট করি তখন এই গাছ গুলো বেঁচে যাচ্ছে বা বেঁচে যায় আর কি। হ্যাঁ, আমরা বেশ কয়েকবার ট্রায়াল অ্যান্ড এররে আমরা দেখেছি যে কিছু গাছের তোমার পানি বা ফ্লাড রেজিস্ট্যান্স করার অ্যাবিলিটি খুব হাই। তো তোমাকে যদি এরকম কোনো ফ্লাড এফেক্টেড কোনো এরিয়া হয়, সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস ট্রি অ্যাজ ওয়েল। তো দিস আর দ্য সাইড ফ্যাক্টরস। এখন দেখো কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে এখানে দিই, যে ডিফারেন্ট সয়েল টাইপস। দেখো এই টেবিলের বাম পাশে আছে সয়েল টাইপস, ডান পাশে আছে তোমার ট্রি স্পেসিস। যদি ডেজার্ট সয়েল হয়, আমি তোমাদেরকে বলতেছিলাম যে কুষ্টিয়া, যশোর এই রিজনের সয়েলটা একটু ড্রাই, নট ফুল ডেজার্ট, বাট সয়েলটা আছে ড্রাই এবং অ্যাসিড ডমিনেন্ট থাকে। এই জায়গায় দেখো খেজুর, পাম, বাবলা, খয়ের বাবলা, এই দুইটা ট্রিও কিন্তু প্রচুর হয়, আমি দেখেছি কুষ্টিয়া রিজনে। তারপরে তোমার যশোর রিজনে যখন আমি গাড়ি নিয়ে তোমার লালনচা ব্রিজ পার হয়ে যখন যেতে থাকি, প্রচুর পরিমাণে বাবলা গাছ এবং তোমার খয়ের গাছ ওখানে থাকে, বা ইভেন ক্রপল্যান্ডের মধ্যেও প্রচুর দেখা যায়, তোমরা দেখবা। তারপরে অনেক ধরনের পাম থাকে ওখানে, খেজুর থাকে। তারপরে তুমি যদি রিসেন্ট অ্যালুভিয়াম সয়েল দেখো, এখানে শিশু, খয়ের, নাট, শিমুল এগুলো ভালো হয়। ওল্ড অ্যালুভিয়াম, যেগুলো পুরাতন ব্রহ্মপুত্র চর যেটা আছে সেরকম জায়গায় অন্য ধরনের গাছ হয়। তারপরে স্যালাইন অ্যালকালাইন সয়েল, সেখানে কেমন গাছ আছে, নিম, গোড়া নিম, ইউক্যালিপটাস, বাবলা, ইটিসি। তারপরে তোমার কোস্টাল অ্যান্ড ডেল্টাটিক অ্যালুভিয়াম সয়েল, সেখানে কি ধরনের গাছ হয় দেখো। তারপর রেড সয়েলের রেডিশ সয়েল যেটা হয়, সেখানে ইউক্যালিপটাস হয়, পিলিপিলিম হয়, কাঁঠাল হয়। কাঁঠালটা খুব প্রায়োরিটি হয় রেড সয়েলকে, তোমার কাঁঠাল খুব পছন্দ। যেমন এই যে ভালুকা, ময়মনসিংহ, ইভেন মধুপুর, এই যে বেল্টটা তোমার একটু রেডিশ সয়েল কেন, সয়েল রেডিশ হয় কেন, যদি তার মধ্যে হেভি মেটাল, ইন পার্টিকুলারলি তোমার আয়রনের আধিক্য থাকে, তাহলে সেই সয়েলটা একটু রেডিশ হয়ে যায় আর কি। তো এই কাঁঠাল, শিশু, পিলিপিল, আম এগুলো বেশ ভালো সার্ভাইভ করে আর কি। তারপর ব্ল্যাক কটন সয়েল, এটা হচ্ছে তোমার একাশিয়া, বাবলা, বেল, খেজুর, টিক এগুলো হয়। তারপর ল্যাটেরিক সয়েল, তোমরা সয়েল সায়েন্সে পড়ে আসছো, এই জায়গার মধ্যে এই সয়েলটা হয়। পিটি অ্যান্ড অর্গানিক সয়েল, সেখানে এই গাছগুলো হয়। তারপরে হিল সয়েল, তোমার আমলকি, শাল, টিক, মেহগনি এগুলো গাছ হয়। লো লেইং এরিয়া, যেখানে তোমার ওয়াটার স্ট্যাগনেন্ট হয়, যে কদম, হিজল, মান্দার, হ্যাঁ কদম, হিজল, মান্দার এগুলো কিন্তু প্রচুর। তুমি মান্দার গাছে যতই পানি দাও, মান্দার গাছে তুমি যদি আন্ডার দ্য ওয়াটার থাকে 1 মাস, তাও সে সার্ভাইভ করে যায়। মান্দার গাছ কিন্তু সাংঘাতিক একটা জলমান্দা বলে, সেটা সাংঘাতিক, এটা পানির মধ্যে এটা হয়। পানি তোমার কোনো বিষয় নেই গাছের জন্য, পানির তলেও সে বাঁচতে পারে, সার্ভাইভ করতে পারে আর কি। হ্যাঁ, একবার মনে আছে যে আমাদের প্রথম যখন অ্যাগ্রোফরেস্ট্রি আমরা প্র্যাকটিস গুলো করি, তখন এই নদীর পাড়ে গুলো আরো নিচে ছিল, আর প্রচুর ওয়াটার ওখানে যেত আর কি। তো আমরা একটা অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস করে ওর বেড়াটা মান্দার গাছে দিয়ে দিয়েছিলাম। তো মান্দার গাছগুলো বেড়া দিলে সুবিধা হয় কি, এটা লিভিং ফেন্স হিসেবে কাজ করে আর কি। তো সব গাছপালা সব মরে গিয়েছিল, এটা 1-1.5 মাস ওয়াটার স্ট্যান্ডিং ছিল, কিন্তু মান্দার গাছের বেড়া ওইভাবে সার্ভাইভ করেছিল আর কি। শুধুমাত্র মান্দার গাছই ওখানে বেঁচে ছিল আর কি, আর সব মারা গিয়েছিল। হিলি এরিয়া, সাদা কড়াই এবং আদার হিলি স্পেসিস তোমরা জানো, এগুলো আমরা এখানে চুজ করবো কি। নেক্সট, ক্লাইমেটের উপরে যদি চিন্তা করে করো, এখন আমরা দেখুন সয়েলের উপরে, ক্লাইমেটের উপরে, যেখানে হট ডেজার্ট সেখানে কি ধরনের গাছ, কোল্ড ডেজার্ট সেখানে কি ধরনের গাছ দেখো, ট্রপিক্যাল সেমি অ্যারিডের গাছ এরকম, সাবট্রপিক্যাল গাছগুলো এরকম হবে। তারপরে তোমার ড্রাই টপিক্যালের গাছগুলো কেমন হবে দেখো, ড্রাই সাবট্রপিক্যালের গাছগুলো কেমন হবে দেখো, ড্রাই সাবট্রপিক্যালে বাবলা, কলই, শিমুল হবে। ড্রাই টেম্পারেচার এরকম গুলো হবে। সেমি হিউমিডে দেখো ইউক্যালিপটাস, টিক, শিশু, শাল, ব্যাম্বো, আম, কাঁঠাল। সাবট্রপিক্যাল সেমি হিউমিড এরকম হবে, টেম্পারেট সেমি টপিক্যাল এরকম হবে। হিউমিড সাবট্রপিক্যালে দেখো কেমন হবে, হিউমিড টেম্পারেচারে কেমন হবে। তোমরা জাস্ট মনে রেখো, এটা আসলে তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আমরা এইভাবে কোশ্চেন আসলে এত ডিপে করলে এখানে অনেক গাছ আছে তার ওয়াইড অ্যাকসেপ্টেবিলিটি। দেখো এখানে অনেক গাছের এক্সাম্পলে আছে, একাধিক জায়গায় আছে। তো ট্রপিক্যাল বা সাবট্রপিক্যাল বা হিউমিড এগুলাকে তুমি যদি কাছাকাছি স্পেসিফিক না লেখে কাছাকাছি লেখো, তাও আমরা তোমাদেরকে রাইট দিয়ে দিই। কারণ আসলে পার্টিকুলারলি মেনশন করা খুব কঠিন, তাই না? তুমি যদি কাছাকাছি লিখতে পারো যে স্যার ট্রপিক্যালের এই গাছগুলো হয়,
টপিক্যাল সেমি টেম্পারেট বা সেমি হিউমিড টেমিড, এগুলো মোটামুটি মোরাল রিজন এক ধরনের গাছগুলো এখানে চুজ করে আর কি। এনিওয়ে, নাম্বার 2 দেখো, আমরা এখন 1 নম্বর ফ্যাক্টর দেখলাম। নাম্বার 2 হচ্ছে ইফেক্ট অন অ্যানুয়াল ক্রপস। সিলেক্টেড স্পেসিস শুড বি পোজেস প্রুনিং প্রপার্টিস। দেখো অ্যানুয়াল ক্রপস এর মধ্যে যদি তুমি কোনো আনতে চাও, তাহলে তার একটা বড় উদ্দেশ্য হচ্ছে তুমি যখন when you cultivate the crops, এই গাছকে আমরা হেভি প্রুনিং করে দিই, রুট প্রুনিং এবং শুট প্রুনিংও করা যায়। হ্যাঁ, তোমরা দুইজন পার্টিসিপেন্ট হ্যান্ড রেজ করেছো, কিছু বলবা? স্যার সাবট্রপিক্যাল আর হচ্ছে ট্রপিক্যাল সেমি হিউমিড এই দুটার মধ্যে পার্থক্যটা কি? ট্রপিক্যাল কোথায় গেল? ট্রপিক্যাল সেমি হিউমিড আর সাবট্রপিক্যাল সেমি হিউমিড। এটা আসলে খুব কাছে, এটার মধ্যে পার্থক্য করা খুব মুশকিল। ট্রপিক্যাল সাবট্রপিক্যালের মধ্যে তোমার আসলে খুব স্লাইট পার্থক্য। ট্রপিক্যাল তুমি যদি ধরে থাকো যে আমরা হচ্ছে বাংলাদেশকে আমরা বলি সাবট্রপিক্যাল কান্ট্রি, ট্রপিক্যাল হচ্ছে ট্রপিক্স অফ ক্যাঙ্কার, মানে অক্ষরেখা বরাবর যে দেশগুলো যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই জায়গাগুলো হচ্ছে ট্রপিক্যাল, টিপিক্যালি ট্রপিক্যাল কান্ট্রি। আর আমরা হচ্ছে একটু দূরে, আমাদের একটু দূর থেকে এগুলোকে সাবট্রপিক্যাল কান্ট্রি বলে। তাহলে এই যে ডিস্টেন্সের জন্য যেমন তোমার হচ্ছে ট্রপিক্যালে কিন্তু সারাক্ষণই বৃষ্টিপাত হয় সারা বছরই, এবং তোমরা যদি মালয়েশিয়া কেউ যাওয়া থাকে বা মালয়েশিয়া যদি 7 দিন কেউ থাকো, 7 দিন থাকলে মোটামুটি 2-3 দিন তুমি বৃষ্টিপাত ওখানে পেয়ে যাবা আর কি। তো এই জায়গাগুলোতে বেশি হয় এবং টেম্পারেচার সারা বছরই আমাদের যেমন শীতটা একটু শীতকালে শীত পড়ে, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এখানে এরকম শীত পড়ে না, সারা বছর টেম্পারেচার এরকম কাছাকাছি থাকে, বিকজ দে আর ক্লোজ টু দা অক্ষরেখার সরি তোমার ইসের বরাবর থাকে, যার জন্য ওদের সানলাইটটা এবং টেম্পারেচারটা কাছাকাছি থাকে। আর সাবট্রপিক্যাল হচ্ছে আমরা। তো এই হচ্ছে পার্থক্য, তোমার খুব স্লাইট ডিফারেন্স আর কি। দেখা যায় যে বোধ জায়গায় তোমার এক ধরনের গাছই তোমার আসে বা একই টাইপের গাছ তোমার লাগানো যায় আর কি। ওকে, ইফেক্ট অন অ্যানুয়াল ক্রপস যেটা আমাদের এখানে দেয়া আছে যে সিলেক্টেড স্পেসিস শুড পোজেস প্রুনিং প্রপার্টিস, দিস শুড বি ভেরি ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া। কারণ তোমার যদি যে গাছটা তুমি অ্যানুয়াল ক্রপসের জন্য চুজ করেছো, দ্য ট্রি ইউ সিলেক্টেড ফর অ্যানুয়াল ক্রপস, ইট মাস্ট হ্যাভ সাম প্রুনিং প্রপার্টিস। কিছু গাছ আছে তুমি হেভি প্রুনিং করলে মারা যায়, তো যদি সেরকম গাছ তোমাকে এখানে চুজ করা যাবে না। কারণ তুমি যখন ক্রপের প্রোডাকশন করবা তখন গাছগুলোকে আমরা প্রুনিং করে দিই যাতে এটা শেপটা সোজা থাকে এবং এটাতে লাইট কাজটা মিনিমাম হয়, যে সূর্যটা কাজটা মিনিমাম হয়, বিকজ সূর্যের আলোটা তোমার হচ্ছে একটা বড় একটা ফ্যাক্টর। কারণ তুমি কোনো জায়গায় ক্রপ চাষ করো, তুমি দেখবা যে ইভেন তোমরা যখন আমি খেয়াল করেছি কিনা, তোমরা খেয়াল করেছো কিনা, তোমরা যখন ফার্মের দিকে যাও, এই তোমার জব্বার মোড় পার হয়ে রেশন পাড়ে বিনা পার হয়ে যখন যেতে থাকো, তখন দেখবা যে ওই আম বাগানে ঢোকার আগে দেখবা যে বাম পাশে কিছু বড় বড় গাছ আছে, আমাদের এন্ট্রি গাছ আছে, তাই না? গাছ আছে আর কি। তো তোমরা খেয়াল করো কিনা যাই না, তোমরা দেখবা যে ক্রপল্যান্ডের বা এরকম কোন জায়গায় যদি গাছ থাকে, গাছের কাছাকাছি যে ক্রপ গুলো থাকে সেই ক্রপের কিন্তু গ্রোথ প্রোডাকশন হয় না। হ্যাঁ, তারপর তুমি যদি কন্টিনিউয়াস আগাতে থাকো, আমাদের এরকম প্রচুর রিসার্চ আছে অ্যাগ্রোফরেস্ট্রিতে, যে গাছের কাছাকাছি তুমি আসো তার ক্রপের প্রোডাকশনটা কমতে থাকে এবং গোড়ার কাছাকাছি এসে একবারে প্রোডাকশনটা ফল করে। দিস ইজ ভেরি কমন, দিস ইজ ভেরি ইউজুয়াল, বিকজ যত তুমি গোড়ায় আসবা তত তার নিউট্রিয়েন্টের কম্পিটিশন, ওয়াটারের কম্পিটিশন এবং সানলাইটটা একটা বড় ফ্যাক্টর। সানলাইটটা এখানে বাধাগ্রস্ত হয়, যার জন্য এখানে ক্রপের প্রোডাকশনটা একেবারে কমে যায়। তো আমরা এই কম্পিটিশনটাকে মিনিমাইজ করার জন্য আমরা বলি যে ক্রপল্যান্ডে যে গাছগুলো হবে তাদেরকে প্রুনিং অ্যাবিলিটি থাকতে হবে। আমরা তোমাদেরকে রোজিনা ম্যাডাম পড়াবে, দেখবা যে ম্যানেজমেন্ট অফ ট্রিজ, ম্যানেজমেন্টে দেখবা যে তোমরা শুধু উপরের প্রুনিং গুলা তুমি দেখে এসেছো হর্টিকালচারে বা ইসে, আমরা অ্যাগ্রোফরেস্ট্রিতে আমরা আরো একটা ছোট কাজ করি, সেটা হচ্ছে রুট প্রুনিং। রুট প্রুনিং এর কিছু প্রিন্সিপাল আছে, যে আমরা ক্রপল্যান্ডে যখন ক্রপটাকে কাল্টিভেশন করি তখন যদি গাছপালা সেই গাছগুলাকে আমরা রুট গুলাকে প্রুনিং করে দিই আর কি। নাম্বার 2, the species should have narrow canopy and their phyllotaxis should permit the penetration of light on the ground. phyllotaxis হচ্ছে পাতার গুণাগুণ, পাতার চিকুন হয় বা ওরিয়েন্টেশন যদি খাড়া হয়, এরকম একদম ফ্ল্যাট না হয়, যদি এরকম খাড়া হয় তাহলে সানলাইটটা বেশি কাজ করে। এগুলোকে সব ক্যারেক্টারগুলোকে phyllotaxis বলে। তো স্পেসিস শুড বি ন্যারো ক্যানোপি, যদি ন্যারো এবং স্ট্রেইট ক্যানোপি হয় তার phyllotaxis পেনিট্রেশনটাকে সহায়তা করে, এরকম গাছ আমরা চুজ করব আর কি। নেক্সট, the leaf phenology and leaf fall should be advantage to the growth of the agriculture crops. The tree you choose, যে লিফ গুলা তোমার খুব লেঙ্গারিং ডিকম্পোস্ট হয়, যেমন তুমি যদি একটা জায়গায় নন লিগুমিনাস গাছ দাও, যেমন সে ফর এক্সাম্পল তুমি যদি একটা দেখো মেহগনির পাতা, তারপর তোমার আমরা যে সেগুন, মেহগনি,
বা বড় যে ব্রড লিভ এবং তোমার এই গাছগুলো আছে, এই পাতাগুলো স্লো ডিকম্পোস্ট করে। অন দ্য কন্ট্রারি, তুমি যদি গ্লিসিডিয়া, মান্দার এগুলো পাতা দাও, 2 উইকস মধ্যে এগুলো সয়েলের সাথে ইনকর্পোরেট হয়ে এগ্রিকালচার ক্রপসকে সে অ্যাডভান্টেজ নিয়ে আসে আর কি, ডিকম্পোস্ট হয়ে যায়, সয়েলের সাথে খুব দ্রুত ডিকম্পোস্ট হয়ে যায়। তো এমন তুমি গাছ চাষ করলা যেই গাছগুলা লিফ ফল বা লিফ যদি তুমি অ্যাড করো সেখানে এগ্রিকালচার ক্রপসে, সেটা ডিকম্পোস্টই হলো না, ক্রপ চাষ শেষ হয়ে গেল, তারপর তার ডিকম্পোজ হলো না। সো এটাও তোমাকে মাথায় চিন্তা করতে হবে। দ্য রেট অফ লিটার ফল অ্যান্ড লিটার ডিকম্পোজিশন শুড হ্যাভ পজিটিভ ইফেক্ট অন সয়েল, এবং এটা সয়েলের জন্য পজিটিভ ইফেক্ট বয়ে নিয়ে আসবে। নেক্সট, স্পেসিস রুট সিস্টেম অ্যান্ড রুট growth characteristics should have less competition to agriculture crops for resource pool. Resource pool কোনটা? What is resource pool? Resource pool হচ্ছে আমরা তিনটা রিসোর্সকে একসাথে রিসোর্স পুল বলি, এয়ার, ওয়াটার, সয়েল। তো এই তোমার রিসোর্স পুলের জন্য এটা বেনিফিশিয়াল নিয়ে আসবে। তারপরে দে শুড বি এফিসিয়েন্ট ইন নিউট্রিয়েন্ট পাম্পস। হোয়াট ইজ নিউট্রিয়েন্ট পাম্প? নিউট্রিয়েন্ট পাম্প কি? নিউট্রিয়েন্ট পাম্প আসলে আর কিছুই না, একটা পাম্পের কাজ কি, পাম্প আমাদের কাজ করে একটা ওয়াটার পাম্প আমরা বলি, নিচের লেয়ার থেকে পানিটাকে তুলে নিয়ে আসে। তো এই গাছগুলোরও একটা বড় আমরা বলি দে শুড বি নিউট্রিয়েন্ট পাম্প। গাছগুলো একটা বড় পাম্প হিসেবে কাজ করে এগ্রিকালচার ক্রপের জন্য। কেমন? গাছগুলো সিস্টেম থাকে, ডিপ রুটেড সিস্টেম থাকে, এই ডিপ রুটেড হতে নিচের লেয়ারে যেই নিউট্রিয়েন্ট গুলো এতদিন আনঅ্যাভেলেবল ছিল, ধরো একটা ফার্মার একটা জায়গায় 50 বছর ধরে ক্রপ চাষ করে গিয়েছে, এগ্রিকালচার বা সিজনাল ক্রপ, সে কিন্তু তার ক্রপস এর একটা 45 সেন্টিমিটার 50 ফিটের সয়েল কিন্তু তার ডেপথ থাকে, সেখানে যদি কিছু গাছ লাগানো হয় তাহলে গাছ করবে কি, ওই সয়েলের যে নিচের আনঅ্যাভেলেবল নিউট্রিয়েন্ট গুলো ছিল এতদিন, যেটা একদম আনরিচেবল ছিল, সেই নিউট্রিয়েন্ট গুলাকে পাম্পিং সিস্টেমের মাধ্যমে তুলে নিয়ে আসবে। তুলে নিয়ে আসে কি করবে, সে তার লিটার ফল যখন হবে বা তার যখন লিটার ফল হবে, তার মাধ্যমে সে কিছুটা হয়তো তার গ্রোথ ডেভেলপমেন্টে চলে যাবে ম্যাক্সিমামটা, তার লিটার ফলের মাধ্যমে বা তার পাতার মাধ্যমে সে আবার টপ সয়েল এটাকে ফিরাই দিবে। তো দিস আর দ্য পাম্প। পাম্পটা হচ্ছে নিচের লেয়ার থেকে নিউট্রিয়েন্ট গুলাকে টেনে নিয়ে আসার অ্যাবিলিটি থাকতে হবে। মোরালেস সব গাছগুলোরই আছে, বাট যে গাছগুলোর তোমার ট্যাপ রুটেড বা ডিপ রুটেড সিস্টেম তাদের এটা বেশি আছে। কয়টা বাজে? স্যার টাইম শেষ। টাইম শেষ না স্যার 11:56। ওকে, তোমাদের টাইম শেষ। ইয়েস। তো বলো তোমাদের, আমি তো কালকের ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন জাস্ট টেল মি। নো স্যার। স্যার শুরুর দিকের ক্লাস থেকে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার কনসেপ্ট অফ অ্যাগ্রোফরেস্ট্রি যদি ডিটেইলড আন্ডারস্ট্যান্ডিং মানে এক্সপ্লেইন করতে বলে, কনসিডারিং দ্য অ্যালাইক এগ্রিকালচারাল ডিসিপ্লিনস, সেক্ষেত্রে স্যার আমরা ওটা কিভাবে গুছিয়ে লিখবো? কারণ এগ্রিকালচারাল ডিসিপ্লিনস বলতে কি অ্যাগ্রোনমি, হর্টিকালচার, আদার যে ডিসিপ্লিন আছে সেগুলাকে কম্পারিজন করে বলতে হবে নাকি কিভাবে, এটা আর কি বুঝতে পারছি। এগ্রিকালচার এটা ক্রপসটাকে এমফাসিস করে বলতে হবে আর কি। হ্যাঁ, তোমার অ্যাগ্রোফরেস্ট্রিটা যেটা তোমার আমরা বলি যে যখন তোমার যখন এগ্রিকালচারটাকে এমফাসিস করে তুমি ডেফিনেশনটাকে দিবা, সেটাই আমরা বলি এটা। ঠিক আছে, তুমি একটা ডেফিনেশন দিয়ে ওইটাকে তুমি এক্সপ্লেইন করার চেষ্টা করবা, এবং তোমার এক্সপ্লেনেশন গুলো বেসড অন এগ্রিকালচার, নাথিং এলস। ট্রি ক্রপ, ঠিক আছে, এটাই। তোমাদেরকে মাঝে মাঝে এই কোশ্চেন গুলো দেওয়া হয়। হ্যাঁ বলো বলো। স্যার এই নিউট্রিয়েন্ট পাম্পটাকে মেইনটেইন করার জন্য আমাদের কি শ্যালো রুটেড ক্রপস আর ডিপ রুটেড ক্রপস দুইটাকে কি মেইনটেইন করে লাগাতে হবে, মানে কম্বাইন করে একটা জমিতে? না না না, নিউট্রিয়েন্ট পাম্প হচ্ছে এই গাছটা, নিউট্রিয়েন্ট পাম্প ক্রপের আসলে নিউট্রিয়েন্ট পাম্প অ্যাবিলিটি নাই, কারণ ক্রপটা তোমার হচ্ছে একটা যত তুমি যে ক্রপই দাও না কেন 50 সেন্টিমিটার মতো থাকে। তুমি দেখো ট্রিটার নিউট্রিয়েন্ট পাম্পিং অ্যাবিলিটি থাকতে হয়। এখন তুমি একটা গাছ চুজ করলা যেটার রুট সিস্টেম হচ্ছে শ্যালো, তোমাকে ট্যাপ রুটেড বা ডিপ রুটেড যদি ট্রি স্পেসিস দাও ক্রপল্যান্ডে, সেটা খুব বেটার হয় অ্যানুয়াল ক্রপসের জন্য, কারণ সে নিচের লেয়ার থেকে তোমার রুটগুলা চলে যায়, এবং চলে যাওয়ার ফলে নিচের লেয়ারে যে আনএবল নিউট্রিয়েন্ট আছে সেটাকে টেনে নিয়ে আসে। বাট তুমি যদি একটা শ্যালো রুট সিস্টেম, যেমন শ্যালো রুট সিস্টেম একটা কাঁঠাল গাছ আছে খুব শ্যালো রুট সিস্টেম, নারকেল গাছ আছে, সুপারি গাছ খুব শ্যালো রুট সিস্টেম, পক্ষান্তরে তুমি একাশিয়া, তারপর বাবলা, খয়ের, ইপিলিপিলিপটাস, এগুলো সব নিচের দিকে চলে যায় রুট সিস্টেম। তোমরা রুট সিস্টেম পড়েছো না, ট্যাপ রুটেড সিস্টেম, ডিপ রুটেড সিস্টেম, তোমরা ধরো না হর্টিকালচারে পড়েছো। তো এই জিনিসটা হচ্ছে আমরা বলতেছি যে রুট সিস্টেমটা হবে খুব ডিপ, নিচের দিকে চলে যাবে। যত নিচে যাবে, আমরা পাম্প দেখো না, যত হাই পাওয়ারে পাম্প হয় মানে কি, তার ক্যাপাবিলিটি তত নিচের থেকে পানির লেয়ারটাকে নিয়ে চলে আসে। শ্যালো পাম্প, ডিপ পাম্প, তোমরা বলো না পাম্প, যেটা তো আমরা পানি তোলার পাম্প বলি আর কি। এরকম পাম্প যদি গাছের যদি রুট সিস্টেম খুব ডিপ হয় তাহলে সেটা খুব কাজ হবে আর কি।
জি স্যার। হ্যাঁ বলো, আর কোনো কোশ্চেন আছে? টাইম ইজ স্যার আপ। রুট বলো যদি কারো কোনো প্রুনিংটা কোশ্চেন না কিভাবে থাকে করবে? রুট তোমাদের তো জন্য সয়েলের নিচে থাকে না, তাহলে রুট প্রুনিংটা কিভাবে করব আমরা? রুট পুনিংটা হচ্ছে আমরা তোমাদেরকে দেখাবো গাছের গোড়ার থেকে একটু দূরে 1 মিটার বা 1.5 মিটার বা একটা ফিটের মিটার আছে দূরত্ব, যে আমরা কোদাল দিয়ে 50 সেন্টিমিটার পর্যন্ত আমরা যেই রুটগুলা শ্যালো থাকে সেই রুটগুলোকে কেটে দিই। আমরা নিচের রুটগুলোকে কাটা তো আসলে সম্ভব না বা ঠিকও না। আমরা করি কি, গাছের এরকম একটা রিং করে সার্কেল করে গাছ অনুসারে তার ডিস্টেন্সটা ঠিক করি আমরা, ঠিক করে এরকম করে একটা শ্যালো করে এরকম তির্যক ভাবে কোদাল দিয়ে আমরা উপরের রুটগুলোকে কেটে দিই 50 সেন্টিমিটার পর্যন্ত, উপরের রুটগুলো কেটে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিই। সে তার ল্যাটারাল রুট গঠনটা না করে। এটা রুট ইজ নট এ প্রবলেম ফর দ্য ক্রপস, দ্য প্রবলেম ইজ ফর দ্য শ্যালো রুট বা ল্যাটারাল রুট, সেটা যাতে কম্পিটিশন না করে। ওকে স্যার। Can you please clarify black cotton soil? সরি I didn't ব্ল্যাক কটন understand সয়েল। আচ্ছা, black তোমাদের cotton যদি soil. কোনো কোশ্চেন থাকে, কোনো কোশ্চেন থাকে, আমি আজকে টাইম ইজ আপ স্যার, স্ট্রিক্টলি তো আমরা সামনের ক্লাসে আবার ডিসকাস করব শুরু করার আগে। কোশ্চেন থাকলে আমাকে সামনের ক্লাসে ওকে স্যার। ঠিক আছে? আর আমি লাস্ট যেটা মেসেজ, তোমরা যারা লিংকে যারা এখানে মিস করেছো, যারা আসলে আমার ইনভিটেশনগুলো পাও নাই বা ইমেল লিস্ট থেকে মিস করেছো, তারা এই লিংকে দাও। আর যদি তারপরে যদি কেউ পার্সোনালি বলো স্যার আমার স্যারদের কাছে ইমেল লিস্ট নাই বা আমার ইমেল লিস্টে স্যারদের কাছে যায় নাই, আমি তোমাদেরকে ব্যাখ্যা প্রথমেই দিলাম যে এই লিস্টটা গত মাসে করে সব টিচারদেরকে ফরওয়ার্ড করে দিয়েছে, এটা এমন কোনো কিছু না। তারপর যদি চাও তাহলে পার্টিকুলার টিচারকে তোমাকে তোমার ইমেলটা দিয়ে দিতে হবে, স্যার আপনার মেল লিস্টে আমার ইমেলটা ইনক্লুড করে নেন আর কি। সো আই থিঙ্ক ইটস নট এ নেসেসারি।